লাইভ কি শুরু হয়েছে? হ্যাঁ আচ্ছা, এই যে লিঙ্কটা শেয়ার করে দিন। আমি লিঙ্কটা সবাইকে শেয়ার করে দিচ্ছি। আমার কথা স্পেসিফিক শোনা যাচ্ছে কিনা, কেউ যদি আমার কথা শুনে থাকো একটু কমেন্ট সেকশনে ইয়েস জানাও। এবং কথাগুলো স্পষ্ট কিনা একটু জানাও। আমরা 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আর 2 মিনিট, এরপর আমরা আমাদের ক্লাস শুরু করব। সবাই একটু যার যার পরিচিত গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করো। যত সময় নয় বাজে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছে, সবাই যুক্ত হতে থাকো। ওকে, সাউন্ড কম শোনা যাইতেছে, এখানে একটা বাড়ি দিলাম। এখন কি শোনা যাচ্ছে? দেখো তো সাউন্ডটা পারফেক্টলি শোনা যাচ্ছে কিনা। একটু লাইভে গিয়ে ওখানে গিয়ে একটু রুমের বাইরে গিয়ে দেখতেছে করে সাউন্ড শোনা হচ্ছে না। শুনতে পারবে?
স্বাগতম সবাইকে আজকের লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রসায়ন প্রথম পত্রের মধ্যে আমরা 2 গুণগত রসায়ন শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটা আজকে যা পড়াবো তা একদম 100% পরীক্ষা আসবে, অন্তত একটা শিওর শট আমরা ক্লাস করতে যাচ্ছি। সবাই একটু যার যার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং বিভিন্ন গ্রুপে তোমরা যারা যুক্ত আছো খুব তাড়াতাড়ি তাদেরকে যুক্ত হওয়ার আহ্বান করো এবং লিঙ্কটা সেখানে শেয়ার করে দাও। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমরা মূলত আজকে শিওর শর্ট ক্লাস দিব, তার জন্য আমি লিখে দিচ্ছি শিওর শর্ট। আচ্ছা, আমরা আজকে অধ্যায় নাম্বার 2 গুণগত রসায়ন ক্লাসটা পড়তে যাচ্ছি। তো দেখো আজকের ক্লাসে আমরা মূলত যে সকল টপিকগুলো পড়বো টপিকগুলো আমি একটু লিখে দিতে যাচ্ছি যাতে আমাদের পড়তে খুব সহজ হয় মতো। তো আজকে আমরা মূলত পড়বো হচ্ছে দ্রাব্যতা, তারপর পড়বো হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফল, তারপর আমরা পড়বো আয়নিক গুণফল। এই 3টা টপিকের উপর বেস করে আমাদের মূলত এখান থেকে 2টি কোয়েশ্চেন সবসময় পরীক্ষায় আসে। একটা হচ্ছে মিশ্রণের অদক্ষেপ করবে কিনা, মিশ্রণের অদক্ষেপ করবে কিনা, করবে কিনা। এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আসে ঘ নাম্বারে মিশ্রণ অদক্ষেপ করবে কিনা। এবং এখান থেকে আরেকটা টপিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব আমরা এই টপিকগুলো ব্যাক করতে করতে আর ইন জেনারেল সম আয়ন প্রভাবটা গ এবং ঘ যে কোনো একটা প্রশ্নে আসতে পারে, গ অথবা ঘ। সম আয়ন প্রভাবটা গতেও আসে ঘতেও আসে। তো আমরা হচ্ছে যখন সিকিউ সলভ করবো, সিকিউ সলভ করতে করতে এই টপিকগুলো আমাদের পড়া হয়ে যাবে। তো আমরা আজকে শুরুতে একটা সিকিউ সলভে চলে যাই। তো সিকিউটা তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ, প্রশ্ন নাম্বার 1 দিয়ে দেয়া আছে। এখানে 2টা দ্রবণের কথা উল্লেখ করা আছে, একটা হচ্ছে এ দ্রবণ, একটা হচ্ছে বি দ্রবণ। প্রথমে আমরা জেনে নিই এ দ্রবণের ডাটাগুলো কি কি। এ দ্রবণে দেয়া আছে 150 মিলিলিটার, তারপর দেয়া আছে 10 ইনভার্স 3 মোল পার লিটার। মোল পার লিটার মানে মোলার, ঘনমাত্রার একক। আর আয়তনের একক হয় মিলিলিটার অথবা কি লিটার। এসআই পদ্ধতিতে এটা হয় মিটার কিউব একক। ওকে, আচ্ছা যাই হোক, এরপর যে দ্রবণটা দেয়া আছে সেটা হচ্ছে কি Mn3 সম্পৃক্ত দ্রবণ। তাহলে এ দ্রবণের মধ্যে যা যা দেয়া আছে তা এখানে উল্লেখ করা আছে। সিমিলারলি যদি আমরা বি দ্রবণটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে আয়তন দেয়া আছে 100 মিলিলিটার, ঘনমাত্রা দেয়া আছে 10 ইনভার্স 2 মোল পার লিটার এবং যে দ্রবণের কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে XY সম্পৃক্ত দ্রবণ। এছাড়াও আরেকটা ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় My3 এর KSP 1.9 ইনটু 10 ইনভার্স 33। এখন আমাদের মূলত কোশ্চেনটা আসলে কি করছে দেখা যাচ্ছে, এই উদ্দীপকটা আমরা নিচে ঠিক আছে, এই উদ্দীপক থেকে আমরা 3টা কোশ্চেন করব। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে 1 নাম্বার কোশ্চেন, এ পাত্রের Mn3 লবণের দ্রাব্যতার গুণফল কত। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে দ্রাব্যতার গুণফলটা আসলে কি। তো দ্রাব্যতার গুণফল ম্যাথ করার পূর্বে আমাদের কিছু বেসিক জানতে হবে। বেসিকগুলো জানার পরেই কিন্তু আমরা এই দ্রাব্যতার গুণফলের ম্যাথ করতে পারবো। তাহলে চলো আমরা মজা করে পড়াটা শেখার চেষ্টা করি। ওকে, প্রথমে আমরা একটা বেসিক পড়বো, গুরুত্বপূর্ণ বেসিক। যে বেসিকটা হচ্ছে কোন একটা যৌগ ভাঙার কৌশলটা আমাদের জানতে হবে। সবাই একটু দেখো, ভালো করে খেয়াল করার চেষ্টা করো। ইনশাআল্লাহ ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি কার্যকর হবে এবং পরীক্ষায় যথাযথভাবে কাজে লাগাতে পারবে ইনশাআল্লাহ। দেখো, যৌগ ভাঙার কৌশল ফার্স্ট আমাদের জানতে হবে একটা যৌগ আছে, এই যৌগটা ভাঙবো কি হবে। দেখো ধরে নিচ্ছে একটা যৌগ AX আর BY, এর নিচে x দিয়ে নিচে y। যৌগটা ভাঙবো কোন স্টাইলে একটু ভালো করে বুঝতে হবে। দেখো এখানে যে চিহ্নটা দিচ্ছে এটা বহুমুখী চিহ্ন। স্যার কেন বহুমুখী চিহ্ন দিচ্ছেন? কারণ দ্রাব্যতার গুণফলের ম্যাথের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের বহুমুখী চিহ্ন ব্যবহার করতে হয়। এই কারণে কারণ এখানে যে তড়িৎ বিশ্লেষ্য যৌগটা নেওয়া হয় এই যৌগটা হচ্ছে দুর্বল হয়, যার কারণে দুর্বল যৌগের জন্য বহুমুখী চিহ্ন ব্যবহার করা হয়। এখন মূল পড়ায় ফিরে আসি, একটা যৌগ আমি ভাঙবো কিভাবে। দেখা যাচ্ছে যে নিচে এক্সটা আছে, এক্সটা চলে আসে এর সামনে। সিমিলারলি তাহলে তোমরা বুঝতে পারছো বি এর সামনে চলে আসবে কে, ওয়াই। এখন কথা হচ্ছে আমরা জানি একটা যৌগকে বিয়োজিত করলে 2টি অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন মানে কি ধনাত্মক চার্জ আর অ্যানায়ন মানে হচ্ছে কি চার্জ, ঋণাত্মক চার্জ। তাহলে ভাই দেখো তো এই এক্স এর জন্য ওয়াই হবে প্লাস, তাহলে যেহেতু প্লাস তৈরি হয়ে গেছে তাহলে কি তৈরি হয়েছে, এটা ক্যাটায়ন। সিমিলারলি তাহলে চিন্তা করো তো ওয়াই এর জন্য এক্সটা হবে কি মাইনাস, তাহলে কি তৈরি হয়ে গেছে অ্যানায়ন।
তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু খুব ভালো করেই জানি কোন একটা যৌগকে বিয়োজিত করলে দুইটি অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে কি অ্যানায়ন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যৌগ ভাঙার কৌশলটা তো আমরা শিখে নিলাম, তাহলে চলো একদম আমরা প্র্যাকটিস পার্টে চলে যাই। তো আমি এখানে এক্সাম্পল নাম্বার 1 দিই, x1। আচ্ছা, দেখো তো সবাই এই যৌগটার নাম কি? তোমরা নিশ্চয়ই জানো এই যৌগটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, তাহলে দেখো তো মিলাও, A মানে এখানে অ্যালুমিনিয়াম আর B মানে এখানে অক্সিজেন, আর এখানে X মানে হচ্ছে 2, Y মানে হচ্ছে এখানে কি 3। তাহলে তোমরা একটু চিন্তা করো তো অ্যালুমিনিয়ামের সামনে কে চলে আসবে? 2। তাহলে সিমিলারলি আবার বলো তো অক্সিজেনের সামনে কে চলে আসবে? 3। এখন যৌগকে বিয়োজিত করলে কয়টা অংশ পাওয়া যায়? দুইটা, একটা হচ্ছে কি ক্যাটায়ন আর একটা হচ্ছে কি অ্যানায়ন। তাহলে আমরা বলতে পারি কি 2 এর জন্য 3টা হবে কি বলো প্লাস, আর এই 3 এর জন্য 2টা হবে মাইনাস। তাহলে দেখো তো এখন তোমার যৌগ ভাঙাটা শুদ্ধ কিনা এটা আমরা পরীক্ষা করব কিভাবে? সহজ বিষয়, দেখো 3 দুগুণ 6 প্লাস 6, আবার মিলাও 3 দুগুণ 6 মাইনাস 6 প্লাস 6 এবং মাইনাস 6 যখন যোগ করব যোগফলটা হয়ে যাবে কত? 0। যখন আমরা বুঝে নিব এদের চার সংখ্যা, এই ক্যাটায়নের চার সংখ্যা এবং অ্যানায়নের চার সংখ্যা সমান হবে, তখনই আমরা বুঝে নিতে পারবো আমাদের যৌগ ভাঙা শুদ্ধ। তাহলে এটা যদি আমরা বুঝি, আরেকটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। যেমন আমরা আরেকটা যৌগ করি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, নাইস। দেখো তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগটাকে যখন ভাঙবো, মজার বিষয় দেখো, এর জায়গায় কে বসছে? অ্যালুমিনিয়াম। কিন্তু এক্স এর জায়গায় কেউ নেই, যার কেউ নেই তার 1 আছে। তার কি আছে? 1 আছে। আবার দেখো বি এর জায়গায় কি বসছে? ক্লোরিন। ওয়াই এর জায়গায় কে বসছে? 3। তাহলে তোমরা আমাকে বলো 1টা সামনে দিয়ে যে কথা না দেওয়া কি একই কথা? আবার দেখো তো 3টা কার সামনে বসবে? ক্লোরিনের সামনে। তাহলে দেখো তো 1 এর জন্য 3টা হবে কি প্লাস, আর 3 এর জন্য 1টা হবে কি মাইনাস। এখন ভাঙাটা শুদ্ধ কিনা কেন বুঝবো? দেখো সামনে 1 আছে, 3 ওকে 3, সামনে 3 আছে, এখানে কত আছে? 1 আছে। তাহলে 3 ওকে কত? 3, এটা প্লাস 3, এটা হচ্ছে কি মাইনাস 3, যোগফল কত হচ্ছে? 0। দ্যাট মিন্স তোমার ভাঙন কি আছে? শুদ্ধ আছে। এইভাবে যদি আমরা আরো কয়েকটা যৌগ করতে চাই তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ক্যালসিয়াম ফ্লোরাইড একটা যৌগ, এই যৌগটাকে ভাঙার চেষ্টা করি। হ্যাঁ, তো Ca কি হচ্ছে? Ca কেউ নাই, তার জন্য Ca মানে ক্যালসিয়ামই বসছে। ফ্লোরিনের আগে কে বসবে? 2। 1 এর জন্য 2টা হচ্ছে কি প্লাস, আর 2 এর জন্য 1টা হচ্ছে কি মাইনাস। দেখো না 2 ওকে 2 প্লাস 2, আর এটা 2 ওকে 2 মাইনাস 2, তাহলে প্লাস 2 মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে যৌগ ভাঙার কৌশল। আচ্ছা, তোমরা যদি বুঝে থাকো তাহলে এবার আমাকে কমেন্ট সেকশনে দেখি আনসারটা দাও। দেখি আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করবো তোমরা পারো কিনা। আমি এখন একটা যৌগ দিচ্ছি, তোমরা এটা আমাকে ভেঙে দেখাবে প্রত্যেকে। হ্যাঁ, তাহলে যৌগটা হচ্ছে দিলাম তোমার স্ট্রনশিয়াম ফ্লোরাইড। স্ট্রনশিয়াম ফ্লোরাইড। আমি দেখি কে কার আগে আনসার করতে পারে। আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করে নিচ্ছি। দেখি একটু আনসার করো, আনসার করো। দেখি আনসারটা দাও। তোমাদের আনসারের ওয়েটে আছি। স্ট্রনশিয়াম ফ্লোরাইডকে বিয়োজিত করলে কি কি আসে একটু বলো। এই যে তাসিন তাবাসসুম নূর আনসার দিয়েছে খুব সুন্দর, স্ট্রনশিয়াম 2 প্লাস প্লাস 2f মাইনাস। ঠিক আছে, তাসিন তাবাসসুম নূর তোমার আনসার সঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ওকে, আর কেউ? মোহাম্মদ হেলাল খুব সুন্দর আনসার দিয়েছো, স্ট্রনশিয়াম 2 প্লাস প্লাস 2f মাইনাস। ওকে, ভেরি গুড। আর কেউ? তোমরা আনসার দিতে থাকো। ভেরি গুড মোহাম্মদ ইমতিয়াজ, তোমার আনসারও সঠিক। ফাতেমা চৌধুরী মুক্তা, হ্যাঁ তোমার আনসার ভুল আছে, ভুল ভুল।
ওকে নাইস, প্রত্যেকে খুব ভালোভাবে আনসার দিচ্ছ। ওকে, আমি এবার আনসারটা সঠিক আছে কিনা তুমি একটু মিলাই নাও। যদিও আমি কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছি কার কার আনসার সঠিক, তাও একটু দেখো। হ্যাঁ, আচ্ছা সবাই একটু দেখার চেষ্টা করি। স্ট্রনশিয়াম, এই যে স্ট্রনশিয়ামের নিচে কত আছে? 1 আছে। কত আছে? 1 আছে। তাহলে 1টার সামনে বসানো যে কথা, না বসানো সেম কথা। আর ফ্লোরিনের নিচে 2 আছে, 2টা কোথায় চলে আসবে? ফ্লোরিনের সামনে। কিসে গেছিলাম? 1 এর জন্য 2 হবে কি প্লাস, আর 2 এর জন্য 1টা হবে কি মাইনাস। তো সেম আছে কিনা বুঝবো কেমনে? ক্যাটায়নের যার সংখ্যা এবং অ্যানায়নের যার সংখ্যা সেম আছে কিনা। দেখো তো, চার সংখ্যা 2 প্লাস, এখানে চার সংখ্যা -2। এই কথাটার অর্থ হচ্ছে তোমার আনসার কি আছে? সঠিক আছে। তাহলে আমরা যদি দ্রাব্যতার গুণফলের ম্যাথ করতে চাই, আয়নিক গুণফলের ম্যাথ করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক হচ্ছে একটা যৌগ কিভাবে ভাঙতে হয়। তাহলে আমরা সেটা শিখে নিলাম। এবার আসলে দ্বিতীয় ধাপ, আমরা বেসিক নাম্বার 2 করবো। তাহলে তোমরা হচ্ছে আমরা বেসিক নাম্বার 2 তে। ওকে, বেসিক 2। এই বেসিকটা হচ্ছে কোন যৌগের দ্রাব্যতা যত হবে, কোন যৌগের দ্রাব্যতা যত, মোলার আয়নের ঘনমাত্রা হবে তত। মোলার আয়নের ঘনমাত্রা হবে তত। এটাও জেনে রাখা ভালো, আমরা দ্রাব্যতাকে প্রকাশ করে থাকি এস দ্বারা। দ্রাব্যতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। বারবার বলছি ভাই, এই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবা, তোমরা নিশ্চিত থাকো একটা সিকিউ তোমাদের পরীক্ষায় তোমরা 100% কমন পেতে যাচ্ছ। যেমন বলতেছি তেমন ভাই, যেরকম বলবো সেরকম আসবে পরীক্ষায়। আচ্ছা, তাহলে লাইনটা একটু পড়ি। কোন যৌগের দ্রাব্যতা যত, মোলার আয়নের ঘনমাত্রা হবে তত। দ্রাব্যতাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এস দ্বারা। স্যার কেন এস দ্বারা প্রকাশ করা হয়? কেউ যদি আমাকে কোশ্চেন করতে চাও তাহলে সেটা আনসার দিয়ে দিচ্ছি। দেখো, দ্রাব্যতার ইংলিশ নাম হচ্ছে সলিউবিলিটি। সলিউবিলিটি, দেখো ফার্স্ট অ্যালফাবেটটা কি? এস। দ্যাটস ওয়াই দ্রাব্যতাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এস দ্বারা। আমরা ইনভার্টেড কমা দ্বারা কি করলাম? প্রকাশ করলাম। ওকে, এখন লেটস সি, আমরা এখন দেখার চেষ্টা করি। একটু আগে আমরা যে যৌগগুলো লিখছি সেই আলোকে আমরা দেখার চেষ্টা করি। দেখো, প্রথম যৌগটা কি ছিল? অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, এটাকে বিয়োজিত করলে কি হয়? 2 চলে আসবে সামনে, অ্যালুমিনিয়াম 2 এর জন্য 3 হচ্ছে প্লাস, 3 চলে আসবে সামনে, কার সামনে? অক্সিজেনের সামনে। 3 এর জন্য 2টা হচ্ছে কি মাইনাস। কি বলছিলাম? কোন যৌগের দ্রাব্যতা যত, তাহলে ধরে নিচ্ছি, ধরি আর দ্রাব্যতা, অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রাব্যতা হচ্ছে কত? এস। তাহলে তুমি আমাকে বলো না, মোলার আয়ন বলতে কয় মোল আয়ন বোঝায়? 1 মোল আয়ন। মোলার আয়ন, আয়ন এখানে দুই ধরনের, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে কি অ্যানায়ন। তাহলে ভাই দেখো না, এটা 2 মোল, 2 মোলের জন্য কত এস হবে? 2s। তাহলে তোমরা আমাকে বলো 3 মোলের জন্য কত এস হবে? 3s। আশা করি এটা বুঝছো। তাহলে এটা বুঝলে চলো আমরা আরেকটা एग्जांपल করি। एग्जांपल নাম্বার 2। এই যে আমরা একটু আগে পড়ছিলাম লাস্ট অংশ, স্ট্রনশিয়াম ফ্লোরাইড যৌগটা। এই যৌগটাকে বিয়োজিত করি। হ্যাঁ, স্ট্রনশিয়াম 2f। এই যে 1 এর জন্য 2 প্লাস, 2 এর জন্য 1 হচ্ছে কি মাইনাস। বলো না দ্রাব্যতাকে আমরা কত ধরে নিব? s। তাহলে বলো না 1 মোলের জন্য কি হবে? s। 2 মোলের জন্য কত হবে? 2s। আশা করি প্রত্যেকে বুঝছো। চলো তাহলে আমরা আরেকটা एग्जांपल করি, যে एग्जांपलটা তোমরা আমাকে এখন করে দিবা এবং কমেন্ট সেকশনে জানাবা। তাহলে চলো আমরা এখন एग्जांपल নাম্বার 3 তে আসতেছি। एग्जांपल নাম্বার 3টা সবাই একটু দেখার চেষ্টা করি। এই যে एग्जांपल নাম্বার 3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। যৌগটাকে বিয়োজিত আমি করে দিচ্ছি। যাই হোক, এবার তোমরা জাস্ট বলো কার নিচে কত দিব? অ্যালুমিনিয়াম 3+ এর নিচে কত দিব? ক্লোরিনের জন্য দ্রাব্যতা কত দিব? অ্যালুমিনিয়াম 3+ এর দ্রাব্যতা কত হবে সেটা জানাবে, আবার ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা কত হবে সেটা জানাবে। আমি কমেন্ট সেকশন চেক করছি, তোমরা কমেন্ট সেকশনে আনসারটা জানাও। সবাই একটু আর্লি আনসারটা দাও, তোমাদের আনসারের জন্য আমি ওয়েট করছি। আনসারটা দিতে থাকো সবাই। আর যারা যারা এখনো যুক্ত হো নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, তোমাদের ফ্রেন্ডদের গ্রুপ, যে সকল গ্রুপ আছে গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দাও।
আমরা এখনো বেসিকে আছি, একটু পরে আমরা সিকিউ সলভে যাব, কারণ এই বেসিক গুলো যাদের স্ট্রং তারাই হচ্ছে সিকিউ খুব সহজে সলভ করতে পারবে। ভেরি গুড। প্রকৃতি বিশ্বাসের আনসার সঠিক। অ্যালুমিনিয়াম 3+ এর জন্য দ্রব্যতা হবে S, আর ক্লোরিন মাইনাসের জন্য দ্রব্যতা হবে 3S। ভেরি গুড। শান তোমার আনসার ঠিক আছে, তারপর রায়ান আনসার ঠিক আছে, শফিউল আনসার ঠিক আছে, রেহমানা রিমি হ্যাঁ আনসার সঠিক, সালেহা বিনতে রাইসা আনসার সঠিক, হোমাওয়ার্ড আনসার সঠিক, মোহাম্মদ আলবি চৌধুরী তোমার আনসার সঠিক, তাইফা প্রত্যেকে খুব ভালো আনসার দিচ্ছ, নূরের আনসারও সঠিক, প্রতীক মিত্র গুড, ভেরি গুড, তারেক আনসার সঠিক। তোমরা খুব ভালো আনসার দিচ্ছ, ধন্যবাদ তোমাদেরকে। এই কথাটার অর্থ দ্বারাই তোমরা হচ্ছে পড়াগুলো বুঝতেছো, গুড, ভেরি গুড। ওকে, আমরা ধারাবাহিকভাবে দুইটা বেসিক শেষ করলাম। প্রথম বেসিক কি ছিল? যৌগ ভাঙার নিয়ম। আর দ্বিতীয় বেসিক কি ছিল? দ্রাব্যতাটাকে আমরা কোন স্টাইলে বা কিভাবে ধরে নিয়ে তা প্রকাশ করব। এখন লাস্ট বেসিকে চলে আসছে কেএসপি। কেএসপির মান, আসলে কেএসপি বলতে কি বোঝায় সেই জিনিসটা এখন আমরা শেখার চেষ্টা করব। তাহলে আমরা এখন লাস্ট বেসিকটাতে চলে আসছি। এই বেসিকটা শিখলে আমরা খুব ইজিলি অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো। দেখো, কেএসপি এটার অর্থ হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, মানে এটাকে বাংলায় বলা হয় দ্রাব্যতার কি গুণফল। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা। দ্রাব্যতার গুণফল ম্যাথমেটিক্যাল ফাংশন কি? দ্রাব্যতার গুণফল মানে হচ্ছে বোঝায় মোলার আয়নের ঘনমাত্রার গুণফল, সম্পৃক্ত দ্রবণে মোলার আয়নের ঘনমাত্রার গুণফল। আমরা ম্যাথের জন্য জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি, মোলার আয়নের ঘনমাত্রার গুণফল। ঘনমাত্রার কি গুণফল। আমরা হয়তো অনেকেই বুঝি না মোলার আয়ন বলতে আসলে কি বোঝায়। স্যার আপনি যেখানে মোলার আয়ন আমাদেরকে পড়াই দিচ্ছেন, এই মোলার আয়ন বলতে আসলে কি বোঝায়? অনেকে আমাকে কোশ্চেন করবা, সেই কোশ্চেন আনসারটা নিয়ে নাও। মোলার আয়ন বলতে বোঝায় এক মোল আয়ন। কি বলছি? মোলার আয়ন বলতে কি বোঝায়? এক মোল আয়ন। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ এখানে বুঝে নিতে হবে, সহগ ম্যাথে অলওয়েজ পাওয়ার হয়ে যায়। সহগ ম্যাথে অলওয়েজ কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। পাওয়ার হয়ে যায়। এই নোটটা মাথায় রাখতে হবে। কি লিখছি? সহগ ম্যাথে অলওয়েজ কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। তাহলে এখন আমরা দ্রাব্যতার গুণফলের ফুল কনসেপ্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা লিখলাম অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা এখন বিয়োজিত করব। এক্সাম্পল নাম্বার 1 দিই, একদম ফুল বিষয়বস্তুটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। 2টা কোথায় চলে আসবে? সামনে। 2 এর জন্য 3 হয়ে যাবে কি বলতো? প্লাস। 3টা চলে আসবে কোথায়? সামনে। কার সামনে? অক্সিজেনের সামনে। 3 এর জন্য 2টা হবে কি বলতো ভাই? মাইনাস। কোন যৌগের দ্রাব্যতাকে কি ধরে নিব? S। তাহলে বলো না 2 মোলের জন্য 2S, 3 মোলের জন্য 3S। এখন যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের গ্যাস বের করতে চাই, তুমি আমাকে বলো আনসার কেমন হবে? মোলার আয়নের ঘনমাত্রার গুণফল জেনে রাখা ভালো। ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলো না এখানে আয়ন কয়টা? 2টা, একটা ক্যাটায়ন আর একটা হচ্ছে কি অ্যানায়ন। প্রথমে আমরা 1 মোল আয়ন অ্যালুমিনিয়াম 3+ বসাবো। অ্যালুমিনিয়াম 3+ এর সামনে সহগ কত আছে? 2 কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। লাইনটা পড়া সবাই, সহগ ম্যাথে অলওয়েজ কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। তাহলে দেখো না অ্যালুমিনিয়াম 3+ এর সামনে যে 2 আছে, 2টা কি হয়ে যাচ্ছে? পাওয়ার হয়ে যাচ্ছে। সিমিলারলি তোমরা আমাকে বলো এই যে ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট মোলার আয়ন 1 মোল আয়ন, সামনে কত আছে? সহগ 3 কি হয়ে যাবে? পাওয়ার। এবার তোমরা আমাকে বলো অ্যালুমিনিয়াম 3+ এর দ্রাব্যতা কত? S। 2S এর উপর কি হবে? হোল স্কয়ার। বলো না অক্সিজেন 2- এর জন্য দ্রাব্যতা কত? 3S এর উপর কি হবে? হোল কিউব হবে। তাহলে তোমরা আমাকে বলো এখানে আনসারটা হচ্ছে কত? 4S স্কয়ার। এখানে আনসারটা হচ্ছে কত? 27S কিউব। 4 27 108। দেখো এই জায়গাটায় ভুল করে ফেলবা। অনেকে পাওয়ার 3 দুগুণ 6 লিখে ফেলবে। না, 3 দুগুণ 6 লেখা যাবে না, কারণ পাওয়ারের গুণ হয় না। পাওয়ার যখন গুণে থাকে তখন তাদের হয় যোগ। তাহলে বলো না 2 + 3 সমান কত? 5। তাহলে আমরা লিখতে পারি অ্যালুমিনিয়াম অক্সাইডের কেএসপি হচ্ছে 108S⁵। আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝে থাকো তাহলে একটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা আমাকে উইদিন 1 মিনিটস এর মধ্যে করে দেখাবা। ঠিক আছে? আমি তাও আরেকবার রিভিউ দিচ্ছি, সবাই একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। অ্যালুমিনিয়াম অক্সাইডকে বিয়োজিত করছি যৌগ ভাঙার কৌশল অনুসারে। দ্রাব্যতা S ধরলে 2 মোলের জন্য 2S, 3 মোলের জন্য 3S। যখন এটা কেএসপি বের করব, কেএসপি মানে কি শিখেছি দেখো সবাই একটু, মোলার আয়নের ঘনমাত্রা গুণফল। তাহলে ঘনমাত্রা হচ্ছে এই দুইটা, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ঘনমাত্রা,
আয়ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস, একটা অক্সিজেন 2 মাইনাস, সহগ 2 পাওয়ার হয়ে গেছে, সহগ 3 কি হয়ে গেছে, পাওয়ার হয়ে গেছে। এখন দেখো অ্যালুমিনিয়াম 3 প্লাস এর দ্রাব্যতা কত, 2s বসাই দিচ্ছি স্কয়ার। দেখো অক্সিজেন 2 মাইনাস এর দ্রাব্যতা কত, 3s বসাই দিচ্ছি। তাহলে বলো 2s হোল স্কয়ার মানে কত, 4s স্কয়ার, 3s কিউব মানে কত, 27s কিউব, 4 27 108, আর s এর উপর পাওয়ার 2s এর উপর পাওয়ার কিউব, গুণাকারে থাকলে পাওয়ার 2 যোগ হয়, 2 যোগ 3 সমান কত, 5। তাহলে এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডের গ্যাস। যদি এটা বুঝে থাকো ইনশাআল্লাহ তোমরা পরে যে এখন ম্যাথটা দিব এটা তোমরা প্রত্যেককে করে দেখাতে পারবে। চলো আমরা এখন যে ম্যাথটা এখন তোমাদেরকে দিব তোমরা 1 মিনিটের মধ্যে আমাকে করে দিও। এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ দিচ্ছি, সবাই একটু করে দাও। ওকে, আচ্ছা সহজ থেকে দিই, কঠিন থেকে দিব। আচ্ছা কঠিন থেকে না, সহজ থেকে দিই। আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি কত, প্রশ্ন করা হলো এইভাবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি কত, এটা হচ্ছে एग्जांपल নাম্বার 2। তোমরা খুব আর্লি আমাকে আনসারটা তাড়াতাড়ি জানো। তোমরা একটু আনসারটা দাও, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি কত? ইতিপূর্বে তোমরা খুব ভালো করে আনসার দিয়েছো। 27s⁴, মোহাম্মদ ইমতিয়াজ আনসার করেছে 27s⁴, তাইফাও আনসার করছে 27s⁴। দেখি আর কে কে আনসার করো। আচ্ছা ইমতিয়াজ তাইফা দুজন আনসার ঠিক আছে। মইনশেকের আনসার তো ঠিক নাই, 108s⁵, এটা ঠিক নাই। তামান্না s² না, এটা ভুল, s² এটা ভুল। আর একটু মাথা খাটো। মইনশেক 27s⁴, এটা আনসার ঠিক আছে। ইটস সিয়াম, ঠিক আছে, আনসার ঠিক আছে তোমার। ওকে মোহাম্মদ হেলাল তোমার আনসারও ঠিক আছে। শাকিলা রশিদ আনসার রাইট। ওকে অনেকে আনসার দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। চলো এবার তাহলে এটা আমি সলভ করাচ্ছি, যে এবার যারা বুঝো নাই তারা কিন্তু আরো ভালো করে ক্লিয়ার হতে পারবা। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রথমে আমরা যৌগটাকে নিব, লিখলাম, তারপর অণুমুখী চিহ্ন দিলাম, তারপর বলো এখানে 1 আছে, 1টা লেখা যে কথা না লেখা সেম কথা। ক্লোরিনের সামনে কত চলে আসবে, 3 ক্লোরিন। তুমি আমাকে বলো 1 এর জন্য 3টা হবে কি, প্লাস, ক্যাটায়ন তৈরি হয়ে গেছে। বলো 3 এর জন্য 1টা হবে কি, মাইনাস। তোমার আনসার সঠিক আছে না, বুঝবো কেমনে, চান্স মিলাও। এটা 3 প্লাস, এটা কি 3 মাইনাস, মানে -3। এই কথার অর্থ কি দাঁড়ায়, তোমার যোগ ভাঙার কৌশলটা কি আছে, সঠিক আছে। আচ্ছা এরপর সেকেন্ড স্টেপ কি, দ্রাব্যতা। আচ্ছা বলো কোন যোগের দ্রাব্যতাকে আমরা কি ধরে নিব, সবাই একটু বড় করে বলি, S। আচ্ছা তাহলে 1 মোলের জন্য কত S, 3 মোলের জন্য কত 3S। আচ্ছা 3 নাম্বার কি, কেএসপি নির্ণয়। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি, তাহলে সবাই একটু দেখার চেষ্টা করি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি 1 মোলের জন্য অ্যালুমিনিয়াম 3+ ঘনমাত্রা। তারপর এখানে দেখো এখানে কোনো শক আছে, শক যেহেতু নেই তাহলে পাওয়ার দেওয়ার কোনো দরকার নাই। শক আছে আসলে 1 আছে, তো 1 পাওয়ারের আকারে দিলে যা হবে তাই, তো দেয়া যে কথা না দেয়া কি সেম কথা। এবার বলো ক্লোরিন মাইনাস দিলাম, শক কি আছে 3, 3টা কি লিখবো ভাইয়া বলো, পাওয়ার। আচ্ছা ওকে, এবার বলো অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত S, দ্রাব্যতা কত S। তারপর বলো ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা কত 3S, তাহলে হোল কিউব, তাহলে আনসার কত হচ্ছে বলো তো 27s⁴। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেবার যারা করেছো সবাই একটু মিলাই দেখো সব ঠিকঠাক আছে কিনা। ওকে ওকে, একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, HW থাকবে, যেটা বাসায় গিয়ে করবা, বাসায় করবা কি। হ্যাঁ আচ্ছা, অ্যালুমিনিয়াম সালফেটের কেএসপি কত, অ্যালুমিনিয়াম সালফেটের কেএসপি কত, সবাই সুন্দর করে করে নিবা। ঠিক আছে, আশা করি পারবা, না পারলে সমস্যা নাই, আমি দেখাই দিব, আমি তো আছি। তোমাদের চ্যাপ্টারটা সম্পূর্ণ আমি শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা মোটামুটি এই চ্যাপ্টারের উপর 3টা ক্লাস দেব। আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, আরো পরবর্তীতে 2টা ক্লাস তোমাদেরকে পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার আমরা কোশ্চেন সলভিং এ চলে যাব, কারণ আমরা এই কোশ্চেন সলভ করার জন্য 3টা বেসিক শিখছিলাম। এই 3টা বেসিক আমরা এই কোশ্চেনের জন্য কাজে লাগাবো। তাহলে বলো 3টা বেসিক কি ছিল? ফার্স্ট বেসিক ছিল যোগ ভাঙার কৌশল, সেকেন্ড বেসিক ছিল কি, কোন যোগের দ্রাব্যতা যত হবে মোলার আয়নের দ্রাব্যতা হবে তত, আর 3 নম্বর বেসিক ছিল দ্রাব্যতার গুণফল বের করার নিয়ম। তাহলে চলো আমরা এখন কোশ্চেনটা করি।
বলছে কি এ পাত্রের Mn3 লবণের দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে। আচ্ছা তাহলে দেখো তো আমাদের এ পাত্রে যে দ্রবণটা দেয়া আছে সেটা হচ্ছে Mn3, তার কি দেয়া আছে, আয়তন দেয়া আছে এবং মোল পার লিটার দেয়া আছে। আচ্ছা তাহলে দেখো তো ভি, ভি মানে আয়তন কত দেয়া আছে, 150 মিলিলিটার দেয়া আছে, আমরা আয়তনটা লিখলাম। আর এস, এস এর মান দেয়া আছে কত, tan ইনভার্স 3 মোল পার লিটার। আমরা জানি মোল পার লিটার যে কথা, মোলার লেখা হচ্ছে কি কথা, একই কথা। ওকে, এতটুকু রাখলাম। এবার আমাদের বলছে কি Mn3 লবণের দ্রাব্যতার গুণফল। তোমাদেরকে ভাইয়া একটু আগেই শিখাইছিলাম। স্যার কি শিখাইছিলেন আপনি? এই যে এই জিনিসটাই শিখাইছিলাম। দ্রাব্যতার গুণফল বলতে আসলে কি বোঝায়? দ্রাব্যতার গুণফল বলতে বোঝায় KSP। বলো, দ্রাব্যতার গুণফল বলতে কি বোঝায়? KSP। আচ্ছা, তো এখন KSP বের করতে গেলে তিনটা বেসিকের আলোকে আমাদের ব্যাখ্যা করতে হবে। স্যার তাহলে কিভাবে করব? প্রথমে বলো Mn3 কে আমরা কি করব? বিয়োজিত করব। আচ্ছা, বিয়োজিত করলে তোমরা আমাকে একটা কথা বলো, Mn3 নামটা আসলে বাস্তবে কোনো যোগ নেই। যেহেতু আমাদের কিভাবে দিয়ে দিছে কোশ্চেনে, তাহলে কি আমরা নিজের মতো করে চেঞ্জ করতে পারবো না? যেভাবে যোগ দেয়া থাকবে সেভাবে অ্যানসার করতে হবে। তাহলে তোমরা যদি যোগ ভাঙার কৌশল জেনে থাকো তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। কেন? দেখো m এর নিচে কত আছে? 1। তাহলে 1 সামনে দেয়া যে কথা না দেয়া সেম কথা, তাহলে m টা বরাবর লিখে ফেলবো। এরপর বলো n এর নিচে কত আছে? 3। 3 টা কোথায় নিয়ে আসবো? n এর সামনে। আচ্ছা, এবার তোমরা আমাকে বললো না 1 এর জন্য 3 টা হবে কি? প্লাস। তাহলে বলো না 3 এর জন্য 1 টা হবে কি? মাইনাস। এখন তোমার আনসার সঠিক কিনা কেমনে বুঝবো? চার্জ মিলাও, 3 প্লাস 3 মাইনাস প্লাস 3, দেখো না -3। এই কথাটার অর্থ হচ্ছে তোমার যোগ ভাঙার কৌশলটা কি আছে, সঠিক আছে। আচ্ছা, তাহলে দ্রাব্যতা ধরে নিবে না। দ্রাব্যতা কি ধরবো? S। 1 মোলের জন্য কত? S। 3 মোলের জন্য কত? 3S। চলো তাহলে এবার বের করি। সুতরাং Mn3 এর কি বলো? KSP। কি বের করবো বলো? মোলার আয়নের ঘনমাত্রার গুণফল। এই যে ঘনমাত্রা, সামনে কোনো সহগ নাই, তার জন্য পাওয়ার দিতে হচ্ছে না। n মাইনাস সহগ আছে কত? আছে 3 আছে। 3 কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো m3 প্লাস এর দ্রাব্যতা কত? s না? 3 n মাইনাসের জন্য, n মাইনাসের জন্য দ্রাব্যতা কত? 3s না? তাহলে উপর আছে কিউব, তাহলে आंसर আসবে কত? 27 s টু দি পাওয়ার কত? 4। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার প্রশ্নে s এর মান দেয়া আছে কিনা। ভালো করে ঠাড়ি দেখো, s এর মান দেয়া আছে কত? দেয়া আছে tan ইনভার্স 3। তাহলে আমরা লিখতে পারি, দেখো তো, 27 ইনটু tan ইনভার্স 3 হোল টু দি পাওয়ার 4। দেখো এগুলো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, যার কারণে ক্যালকুলেটর হাতে লাগতেছে না। স্যার কেমনে? দেখো তোমরা এটা ইজিলি आंसर করতে পারবা। 27 ইনটু, দেখো 3 এর সাথে 4 গুণ করো, 3 4 কত? 12 হয়ে গেছে। একক কি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখানে KSP-র ম্যাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এককটা লিখতে ভুল করি। সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করবা। আচ্ছা, এখানে দেখো s এর উপর কত আছে? 4 না? s মানে তো ঘনমাত্রা, s মানেই হচ্ছে ঘনমাত্রা। s এর পাওয়ার কত? দেখো 4। তাহলে s এর পাওয়ার যদি 4 হয়, তোমরা এখন এই s এর এককটা বসাও। মোল পার লিটার হচ্ছে s এর একক, এর উপর 4 আছে না? তাহলে মিলাও তো, মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স কি? 4 একক পেয়ে গেছি। তাহলে একক বের করার নিয়ম হচ্ছে ঠিক এটাই। s এর মাথার উপর কি আছে সেটা দেখতে হবে। দেখো তো উত্তর s এর মাথার উপর 4 আছে। তাহলে ধরে নাও তো s এর মাথার উপর যদি কিউব থাকে, দেখি তুমি আমাকে ব্যাখ্যা করে দেখাবা। s এর উপর যদি কিউব থাকে তাহলে এককটা হবে কি? দেখো s এর উপর 4 থাকার কারণে একক হইছে কি? মোল টু দি পাওয়ার 4 L ইনভার্স 4, মানে লিটার ইনভার্স 4। তাহলে তোমরা আমাকে বলো, যদি উত্তরে s কিউব আসে তাহলে এককটা হবে কি? তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাই দাও। আর উত্তরের এখানে আমি এটা একটু ঠিক করে দিই, মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স কত? 4। তাহলে আমরা উত্তরটা সম্পূর্ণ পেয়ে গেছি। এটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর। কত আসছে? 27 ইনটু tan ইনভার্স 2, সরি tan ইনভার্স 12 মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স কত? 4। আচ্ছা, এই জিনিসটাকে তোমরা চাইলে অন্যভাবে করতে পারো। স্যার কিরকম? এখানে কিন্তু দশমিক কেন? 27 এর জায়গায় তুমি 2.7 আনলাম, তখন এখানে এককটা হয়ে যাবে কত? tan ইনভার্স কত? 11। এক ঘর যেহেতু এদিকে কমে আনছো, তার কারণে এখানে পাওয়ারটা 1 বেড়ে যাবে। আসলে পাওয়ার 1 বেড়ে গেছে কেন? স্যার 12 বড় না, 11 ছোট না? দেখো ভালো করে বুঝো, এটা -12, -12 হচ্ছে -11 হচ্ছে কি? বড়, যার কারণে 1 বেড়ে গেছে। ওকে, তাহলে উত্তরটা তোমরা চাইলে 27 ইনটু tan ইনভার্স 12 দিয়ে রাখতে পারো, অথবা কেউ যদি একদম গাইডের সাথে মিলাতে চাও, ঠিক আছে, তখন আনসারটা আসবে কত? 2.7 ইনটু tan ইনভার্স 11। দুইটা আনসারে কি আছে? সঠিক আছে। তো তোমাদের কাজ কি দিছি? এটার জন্য এককটা তাড়াতাড়ি বের করে দেখাও। এটা আমাকে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। ওকে, দেখি কার আনসার সঠিক আছে।
অনলি আনসার দাও s কিউবের জন্য একক কত হয়? আর্লি আনসার দাও তোমরা, আমরা নতুন টপিকে যাবো আবার। অনেকেই ওকে, আগের প্রশ্নটা অনেকেই কমেন্ট করেছো এবং আনসার সঠিক হয়েছে। এস কিউবের জন্য আনসারটা হ্যাঁ 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 চলছে। এই যে অনেকেই আনসার দিয়েছে দেখতেছি। আচ্ছা, প্রত্যাশা মিত্র মূল কিউব লিটার ইনভার্স 3, আহমেদ রাজা মূল কিউব লিটার ইনভার্স 4। এই আহমেদ রাজা ভুল করছেও, লিটার ইনভার্স 3 হবে। হ্যাঁ, তারপর হচ্ছে তামান্না ইসলাম ঠিক আছে, রেহনুমা রিমি ঠিক আছে, মোহাম্মদ মেহেরাজেরটাও ঠিক আছে। ঠিক আছে, গুড, ভেরি গুড। সবাইকে অনেক ভালোভাবে আনসার করছো তোমরা। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো ভাই, আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের যারা 26 ব্যাচ আছো, 27 ব্যাচ আছো। 26 ব্যাচের জন্য বোর্ড কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, আর 27 ব্যাচে যারা আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষা আছে যদি সিলেবাসে থাকে তাহলে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ইসরাত জাহান তাসবি, হ্যাঁ ওকে, আমরা যাই আনসারে যাই। দেখো তো এস মানে কি? এস মানে কি? এস মানে হচ্ছে একক হচ্ছে মোল পার লিটার, আর উপর আছে কি কিউব না, তাহলে মোলের উপর বসবে কি বলো কিউব, আর লিটারের উপর বসবে কত -1 into 3 মানে কি -3। যাদের যাদের আনসার সঠিক হয়েছে তোমরা নিজেকে ভেরি গুড দাও। হ্যাঁ, আমি তো দিচ্ছি, নিজে ভেরি গুড দাও, কারণ তোমরা পাচ্ছ, তোমাদের দ্বারা সম্ভব, ইনশাআল্লাহ প্রত্যেকে পারবা। ওকে, আচ্ছা আমরা এখন সেম উদ্দীপকের উপর 2 নম্বর কোশ্চেনে চলে যাব। চলো 2 নম্বর কোশ্চেনটা কি দেয়া আছে একটু দেখার চেষ্টা করি। একটু মনোযোগ দাও, ইনশাআল্লাহ প্রত্যেকে পারবা। এই কোশ্চেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হাজারবার বোর্ডে আসছে, তোমরা বোর্ড কোশ্চেন চেক করলে দেখবে এই কোশ্চেনগুলো অনেকবার আসছে। তো ভালো করে একটু তোমরা কি দাও রেসপন্স করো এবং হচ্ছে ভালো করে মনোযোগ দাও, দেখবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা তোমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে। পানি সহজ কেন? পানি খাওয়া যায় তার জন্য। আচ্ছা দেখো, এ ও বি এবং বি পাত্রের মিশ্রণ থেকে MY3 অধিক্ষিপ্ত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো, আমি তোমাদেরকে চ্যাপ্টারের শুরুতে বলছিলাম আজকে আমরা 3টা টপিক করব, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। এই টপিকগুলোর উপর বেস করে মিশ্রণ অধিক্ষেপ করবে কিনা এরকম টাইপের একটা কোশ্চেন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো অলরেডি এই কোশ্চেনটা দেখো, MY3 অধিক্ষিপ্ত হবে কিনা এরকম টাইপের একটা কোশ্চেন করে ফেলছে। তাহলে অধিক্ষেপ পড়বে কি পড়বে না এরকম টাইপের যখন ম্যাথ দেখবো তখন আমাদের করণীয় কি? তখন আমাদের ম্যাথ করার নিয়ম জানতে হবে। তাহলে এখন আমরা বেসিক পড়বো, বেসিক পড়ার পরে এই ম্যাথটা করবো। বেসিক বলতে এখানে হচ্ছে লিখে দিচ্ছি, ভালো করে একটু দেখার চেষ্টা করি। আমরা লিখতেছি ম্যাথ করার নিয়ম। এই যে অদক্ষেপ করবে কিনা, মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে, এই টাইপসের যখন কোশ্চেন দেখবো তখন আমরা ম্যাথ করার নিয়মের উপর ভালো করে গুরুত্ব দিব। যাদের এই ম্যাথ করার নিয়মের বেসিকটা ক্লিয়ার তারা এই টাইপসের ম্যাথ হাজার ম্যাথ সবগুলো কি করতে পারবে, ক্লিয়ার করতে পারবা। আচ্ছা, ফার্স্ট বেসিকটা কি? যার কেস পি দেয়া আছে, যার কেস পি দেয়া আছে তাকে বিয়োজিত করে আয়ন দ্বয় বের করতে হবে। আয়ন দ্বয় বের করতে হবে। যার কেএসপি দেয়া আছে তাকে বিয়োজিত করে আয়ন দ্বয় কি করতে হবে, বের করতে হবে। আয়ন দ্বয় মানে কি বোঝাচ্ছে বলো তো সবাই? একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে কি অ্যানায়ন। আমরা জানি কেএসপি কে আইপি ম্যাথ করতে গেলে দুটি আয়নের খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ক্যাটায়ন এবং কি অ্যানায়ন। তার জন্য লাইনটা আরেকবার পড়ি। যার কেএসপি দেয়া আছে তাহলে শুধুমাত্র কেএসপি যার দেয়া থাকবে সেই যৌগটাকে নিয়ে আমরা বিয়োজিত করব। ঠিক বিয়োজিত করার পর কি বের করতে হবে? আয়ন দ্বয় বের করতে হবে। আচ্ছা, আয়ন বের করার পর আয়ন দ্বয়ের ঘনমাত্রা বের করতে হবে। আয়ন দ্বয়ের ঘনমাত্রা বের করতে হবে। আয়ন দ্বয়ের ঘনমাত্রা বের করতে হবে। এখন আয়ন দ্বয়ের ঘনমাত্রা বের করার একটা বিশেষ সূত্র আছে, বিশেষ স্পেশাল একটা সূত্র আছে, স্পেশাল কেস বা স্পেশাল সূত্র। এই স্পেশাল সূত্রটা কি সবাই একটু দেখার চেষ্টা করি। সূত্রটা হচ্ছে কি V1 S1 = V2 S2। এখানে আমাদের মূলত বের করতে হবে S2 এর মানটা। S2 এর মানটা হলে বের করলে কি হবে বলো?
V1 by S1 equal to V2 জানতে চাই অবুঝমন ও স্যার V1 কি S1 কি V2 কি S2 কি জানতে চাই অবুঝমন চলো তোমাদের অবুঝমনকে জানাই দিই V1 মানে কি বলো কেউ যদি বলতে পারো কমেন্ট সেকশনে লিখো V1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন তারপর S1 মানে হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা তারপর V2 মানে হচ্ছে মিশ্রণের মোট আয়তন মিশ্রণের মোট আয়তন মিশ্রণের মোট কি আয়তন আর S2 মানে হচ্ছে আয়নের ঘনমাত্রা আয়নের ঘনমাত্রা ওকে এভাবে করে আমরা বের করব এই সূত্র দিয়ে আমরা হচ্ছে যে নতুন আয়ন পাবো আয়ন দ্বয়ের ঘনমাত্রা বের করব V1 S1 V2 S2 ওকে আয়ন দ্বয়ের ঘনমাত্রা বের করার পর KIP সূত্রে মান বসাবো KIP সূত্রে মান বসাবো আচ্ছা ওকে মান বসানোর পর কি হবে KSP ও KIP এর মধ্যে তুলনা করব KSP ও KIP এর মধ্যে কি করব ভাই তুলনা করব আচ্ছা ওকে তাহলে দেখো সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করি এখানে তাহলে ম্যাথ করার নিয়ম হচ্ছে তিনটা আচ্ছা ফার্স্ট কাজ কি যার KSP দেয়া থাকবে তাকে আমরা বিয়োজিত করব তারপর আয়ন দ্বয় কি করব বের করব 2 নাম্বার স্টেপ হচ্ছে কি আয়ন দ্বয়ের ঘনমাত্রা আমরা কি করব বের করব V1 S1 V2 S2 সূত্র প্রয়োগ করে S2 এর মানটা আমরা কি করব বের করব এরপর KIP সূত্রে মান বসাবো তারপর KSP এবং KIP এর মধ্যে আমরা কি করব তুলনা করব আচ্ছা তুলনার ফলাফলটা কি হবে তুলনার ফলাফলটা কি KIP এবং KSP এর মধ্যে তুলনা করব ঠিক আছে তুলনা করার পর ফলাফল কি হবে KSP থেকে KSP এবং KIP এর মধ্যে তুলনা করলে কি হয় একটু দেখার চেষ্টা করি তিনটা কেস আছে ফার্স্ট কেস নাম্বার 1 KSP এর মান বড় হতে পারে KIP এর মান ছোট হতে পারে সেকেন্ড কেস KSP এবং KIP কি হতে পারে সমান হইতে পারে 3 নাম্বার কেস KSP ছোট কিন্তু KIP কি হতে পারে বড় হতে পারে তাহলে দেখো না ভাই KSP যদি বড় হয় সেই দ্রবণের নাম হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ দ্রবণের নাম কি অসম্পৃক্ত যদি KSP KIP সমান হয় তাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তাকে আমরা কি দ্রবণ বলবো সম্পৃক্ত দ্রবণ আর যখন KIP বড় হয়ে গেছে মানে কি আয়নিক গুণফল বড় হয়ে গেছে কার চেয়ে দ্রাব্যতার গুণফলের চেয়ে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অদক্ষিপ্ত বা অতিপৃক্ত অদক্ষিপ্ত বা কি অতিপৃক্ত দ্রবণ এটার আরেকটা নাম আছে অতিপৃক্ত দ্রবণ ওকে তাহলে আমাদের এখন প্রশ্নটা দেখতে হবে এখন আমরা যে সিকিউ কোশ্চেন সলভ করতেছি সেই সিকিউ কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি প্রশ্নটা বলছে কি সবাই একটু দেখার চেষ্টা করি এবি পাত্রকে মিশ্রিত করব MY3 অদক্ষিপ্ত হবে কিনা তাহলে এই যদি অদক্ষিপ্ত হতে চায় তাহলে KIP এর মান বড় হতে হবে KSP এর মান ছোট হতে হবে ও স্যার তাহলে এখন KSP কি বের করতে হবে নতুন করে তোমরা যদি ভালো করে কোশ্চেনটা ফলো আপ করো তাহলে দেখবে MY3 KSP কিন্তু প্রশ্ন দেয়া আছে তাহলে স্যার আমাদের কাজ কি KSP যেহেতু প্রশ্ন দেয়া আছে আমাদের কাজ হচ্ছে KIP এর মানটা কি করা বের করা প্রশ্ন তাহলে KSP দেয়া থাকবে কি বের করে নিয়ে লাগবে KIP বের করে নিয়ে লাগবে তাহলে KIP বের করতে গেলে অদক্ষিপ্ত হবে কিনা বের করতে গেলে কয়টা স্টেপ তিনটা স্টেপ ফার্স্ট স্টেপ কি শিখেছি যার KSP দেয়া থাকবে তাকে বিয়োজিত করব তাহলে স্টেপ অনুযায়ী আমরা যাই ফার্স্ট স্টেপ কি ছিল স্টেপ 1 অনুসারে যাই কি ছিল কার KSP দেয়া আছে MY3 KSP দেয়া আছে তাহলে MY3 কে বিয়োজিত করব প্রথম কাজ বলো 1 আছে দেয়া যে কথা না দেয়া সেম কথা সামনে 3 টা কার সামনে চলে আসবে y এর সামনে বলো 1 এর জন্য 3 হবে কি প্লাস 3 এর জন্য 1 হবে কি বলো মাইনাস আসলে বুঝতে পারছো ওকে দেখো আমরা স্টেপগুলোকে একটু ভালো করে দেখার চেষ্টা করি স্টেপগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করি তাহলে একটু ক্লিয়ার হবে আমাদের আচ্ছা দেখো তো ফার্স্ট স্টেপ কি ছিল যার KSP দেয়া আছে তাকে বিয়োজিত করে আয়ন দ্বয় কি করতে হবে বের করতে হবে তাহলে একটু সবাই দেখো যার KSP দেয়া আছে তাকে আমরা বিয়োজিত করলাম বিয়োজিত করে আয়ন দ্বয় বের করছি একটা হচ্ছে ক্যাটায়ন একটা হচ্ছে কি অ্যানায়ন এই যোগের বিয়োজনটা সঠিক কিনা কেমন বুঝছি বলো দেখো এটা চার্জ 3 প্লাস আর এটা চার্জ হচ্ছে কি 3 মাইনাস এই কথাটার অর্থ কি তাহলে আমাদের যোগের বিয়োজন কি আছে সঠিক আছে আচ্ছা তাহলে দেখো সেকেন্ড স্টেপ আয়ন দ্বয়ের ঘনমাত্রা বের করতে হবে ভাই এখানে দেখো তো সবাই একটু আয়ন দ্বয় আছে না এখন এদের ঘনমাত্রা বের করব এখন এদের ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে তোমরা আমাকে বলো সূত্র কোনটা V1 S1 V2 S2 এখান থেকে আমরা S2 মানটা বের করব তাই না
তাহলে দেখো তো S2 মানটা কি বের করবো, V1 S1 বাই V2 সূত্র সাহায্যে। তাহলে চলো আমরা করি, বের করি। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি M3 প্লাস এর ঘনমাত্রাটা কি করা, বের করা। M3 প্লাস এর জন্য হ্যাঁ চলো কি কি আছে। ফার্স্টে আমাদের বুঝতে হবে V1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন। তাহলে বুঝতে হবে এই My3D তৈরি হওয়ার পূর্বে সে কোথা থেকে আসছে, সে আসছে প্রথম দ্রবণ থেকে। দেখো না এখানে M আছে, M আছে, M আছে। তার আয়তন কত ছিল বলো, 150 মিলিলিটার। তার ঘনমাত্রা কত ছিল বলো, tan ইনভার্স 3 মোল পার কি লিটার। V2 মানে কি শিখেছিলাম, মিশ্রণের মোট আয়তন। ভাই এ পাত্র এবং বি পাত্রকে আমরা মিক্স করব, তাহলে বলো এখানে এখান থেকে যাবে কত 150, আর এখান থেকে আসবে কত বলো 100, তাহলে কত হচ্ছে বলো 250 মিলিলিটার। তাহলে এখানে V2 এর মান হচ্ছে কত বলো 250 মিলিলিটার। এখান থেকে আমরা S2 টা বের করব ভাই। তাহলে চলো সূত্র প্রয়োগ করি, V1 S1 equal to V2 S2। তাহলে S2 এর মান যদি বের করতে চাই সূত্র কি, V1 S1 বাই V2। V1 এর মান বসালাম 150, 0 পয়েন্ট কত, সরি 0 পয়েন্ট না, কত আছে tan ইনভার্স 3 আছে, এই যে tan ইনভার্স 3 এখানে আছে কত 250। তাহলে এখান থেকে S2 এর মানটা বসাই, মোলার ঘনমাত্রা কখন কি মোলার। আচ্ছা আমরা আবার দিয়ে কার ঘনমাত্রা বের করব, দেখো এখানে আয়ন কয়টা, দুইটা, একটা M3 প্লাস আর একটা হচ্ছে Y মাইনাস। তোমরা আমাকে বলো না, আমি প্রথমে কার ঘনমাত্রা বের করলাম, M3 প্লাস এর ঘনমাত্রাটা বের করলাম। তাহলে সিমিলারলি এবার Y মাইনাস এর ঘনমাত্রা বের করতে হবে। তাহলে চলো আমরা Y মাইনাস এর ঘনমাত্রাটা বের করি। Y মাইনাস এর জন্য এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে Y মাইনাস এর প্রাথমিক দ্রবণ কোনটা ছিল। এই যে XY এর মধ্যে Y আছে, তাহলে এটাই তার প্রাথমিক দ্রবণ ছিল। তাহলে প্রাথমিক দ্রবণের আয়তন কত ছিল 100। তাহলে বলো এখানে V1 মান কত হবে 100 মিলিলিটার। বলো S1 কত হবে, লিখে বলো tan ইনভার্স 2। তাহলে আমরা লিখি tan ইনভার্স 2 মোল পার লিটার। তারপর তোমরা আমাকে বলো না V2 মানে কি, দুইটা দ্রবণের কি যোগফল। 100 যোগ 150 সমান কত 250 মিলিলিটার। এখান থেকে S2 টা সিমিলারলি বের করব। এখানে S2 মানে কার ঘনমাত্রা বোঝাচ্ছে, Y মাইনাস এর ঘনমাত্রা। তাহলে বলা S2 সমান আমরা সূত্র তো জেনে গেছি, V1 S1 বাই কত V2। তো এখানে মানগুলো আমরা বসাই দিব, কত বসাবো 100 ইনটু tan ইনভার্স কত 2, নিচে হচ্ছে কত 250। তাহলে এখান থেকে আমরা ক্লোরিনের Y মাইনাস এর ঘনমাত্রাটা আমরা কি পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং Y মাইনাস এর ঘনমাত্রাটা আমরা এখান থেকে কি পেয়ে যাব, যেটা S2 এর ঘনমাত্রা সেটা হচ্ছে কি এখানে Y মাইনাস এর ঘনমাত্রা। এখন তুমি কি বলো মোলার। তাহলে দেখো আগের পেজটা একটু দেখার চেষ্টা করি সবাই। প্রথম কাজ কি বলো, এখানে M3 প্লাস এর ঘনমাত্রা বের করা। সেকেন্ড কাজ হচ্ছে কি Y মাইনাস এর ঘনমাত্রা বের করা। তাহলে আবার একটু দেখার চেষ্টা করি, M3 প্লাসটা আসছে থেকে M3 প্লাস এর প্রাথমিক দ্রবণ ছিল এটা, স্যার কেন, কারণ এখানে M3 আছে। আবার দেখো Y মাইনাস এর জন্য প্রাথমিক দ্রবণ হচ্ছে এই XY সম্পৃক্ত দ্রবণটা, তার জন্য আমরা এখানে প্রাথমিক আয়তনটা নিয়ে কাজ করছি। দেখো এখানের জন্য V1 100, আবার দেখো M সম্পৃক্ত দ্রবণের জন্য V1 হচ্ছে কত 150। তো এই জিনিসগুলো খুব ভালো করে আমাদের বুঝতে হবে। তো তোমরা একটু মানগুলো বের করো, দেখো মানগুলো কত আসছে। প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমাদের মানগুলো কত আসছে। M3 প্লাস এর জন্য মান কত আসছে সবাই জানাও। সিমিলারলি Y মাইনাস এর জন্য S2 মান কত আসছে একটু আমাকে आंसर গুলো জানাও। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি आंसर দাও। আনসারটা দাও। হ্যাঁ অনেকের মিলছে, ইটসিয়াম এর আনসার আসছে বরাবর। একটা হচ্ছে 0.6 ইনটু tan ইনভার্স 3, যাই হোক। আর আনসার সেকেন্ডটা মিলে না, এই সেকেন্ডটা আনসার সেকেন্ডটা হচ্ছে 4 ইনটু tan ইনভার্স 3। তো এটা তোমার 0.4 ইনটু tan ইনভার্স 3 আসছে। প্রথমে যেটা আসছে আনসার এটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড আনসার ইটসিয়াম, তোমার আনসারটা মিলে নাই। এরপরে বাকিরা করো, ক্যালকুলেটর হাতে নাও, আনসারটা একটু জানো। তাহলে এটার আনসার কত আসছে, এটার আনসার আসছে 6 ইনটু tan ইনভার্স কত 4।
আর এর পরবর্তী আনসারটা আসছে কত 4 ইনটু tan ইনভার্স কত 3 হবে। তাহলে ভাই আমরা দুইটা আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি। আমি একটু এই আগের আনসারটা এখানে একটু লিখে দিচ্ছি। m3 এর ঘনমাত্রা আসছে কত 6 ইনটু tan ইনভার্স 4 বলা, এটা এখানে লিখে দিচ্ছি যাতে আমাদের পড়াটা বুঝতে আমাদের সুবিধা হয় মতো। ওকে, আমরা এখন ধারাবাহিকভাবে আয়ন দ্বয়ের ঘনমাত্রা নির্ণয় করে ফেলছি। আমরা আমাদের স্টেপগুলোতে আবার ফিরে যাই। যার কেস পি দেওয়া থাকে তাকে বিয়োজিত করে আয়ন দ্বয় বের করছি। একটা হচ্ছে m3 একটা y বের হয়েছে। আর একটা আয়ন দ্বয়ের ঘনমাত্রা বের করতে হবে। আমরা আয়ন দ্বয়ের ঘনমাত্রা বের করলাম m3 এবং y এর ঘনমাত্রা বের করে ফেলছি। তাহলে আমাদের লাস্ট স্টেপ KIP সূত্রে মান বসাবো, KSP এবং KIP এর মধ্যে তুলনা করব। চলো তাহলে এবার আমরা আর দেরি না করে তাহলে এবার ফিনিশিং অংশে চলে যাই। এটা হচ্ছে স্টেপ নাম্বার কত 3। এই স্টেপ নাম্বার 3টা আমরা এখন ফিনিশিং দিব। তাহলে লিখবো কি বলো, mn3 যোগের KIP জেনে রাখা ভালো, KSP KIP সূত্র হচ্ছে হুবহু সেম। মোলার আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে তোমরা একটু দেখে বলো আমাকে আয়নগুলো কি কি, m3 আর y মাইনাস। দেখো m3 এর সামনে কোনো সহগ নাই, যার কারণে এটা কোনো পাওয়ার হবে না, কিন্তু y মাইনাস এর সামনে সহগ 3 আছে, এটার পাওয়ার কত হয়ে যাবে, কিউব হয়ে যাবে। তাহলে সবাই একটু দেখে বলি। তাহলে এই যে m3 মোলার আয়নের ঘনমাত্রার গুণফল, এই যে তারপর y মাইনাস সহগ আছে 3, তার কি হয়ে যাবে, কিউব হয়ে গেল। m3 এর ঘনমাত্রার মান বসিয়ে দাও, কত 6 ইনটু tan ইনভার্স 4, আর y মাইনাস এর ঘনমাত্রার মান হচ্ছে 4 ইনটু tan ইনভার্স কত 3 হোল কত কিউব। মুখে করি 6 ইনটু tan ইনভার্স 4, 4 এর উপর কিউব মানে 64, tan 3 তারিখা 9, তাহলে 64 ইনটু 6 গুণ করি, 64 ইনটু 6 4 6 24 এর 4 হাত রাখে 2 6 6 34 38, তাহলে 384। তারপর tan ইনভার্স 4 এর সাথে 9 যোগ করলে কত 13। এটাকে যদি আমরা ফিটিং করে ফেলতে চাও 3.84 ইনটু tan ইনভার্স 11 তোমরা চাইলে লিখতে পারো। তাহলে এটা হচ্ছে KIP এর মান। ওকে, 3.84 ইনটু tan ইনভার্স 11। আচ্ছা, এবার আমরা লিখব কি লাস্ট অংশ, দেওয়া আছে mn3 যোগের কি KSP কত দেয়া আছে। চলো আমরা এবার কোশ্চেনটা পড়ি। কত দেয়া আছে কোশ্চেনটা পড়ি, দেখো না কত দেয়া আছে 1.9 ইনটু tan ইনভার্স 33। তাহলে আমরা লিখে ফেলি এখানে 1.9 ইনটু tan ইনভার্স 33। চলো এবার আমরা প্রশ্নটা পড়ি, অদক্ষিপ্ত হবে কিনা। অদক্ষিপ্ত যদি হতে হয় তাহলে সবাই এই কেসগুলো বড়, অদক্ষিপ্ত কেস কোথায়, এই যে KIP হতে হবে বড়, KSP হতে হবে কি ছোট। তাহলে চলো KIP কত 3.84 ইনটু tan ইনভার্স 11, KSP কত 1.9 ইনটু tan ইনভার্স 33। এখন অনেকে আনসার করে কিভাবে জানো, এটা পূর্ণ সংখ্যা 3 তার জন্য এটা বড়, এটার পূর্ণ সংখ্যা 1 তার জন্য এটা ছোট। আসলে কি এটাই আনসার না, tan এর উপর পাওয়ারটার দিকে খেয়াল করতে হবে। tan এর উপর পাওয়ার দেখো, এটা -11 আর এটা হচ্ছে -33, তাহলে কে বড়, 33 বড়, এটা ছোট, তাই তো না। দেখো ভালো করে, -11 হচ্ছে বড়, -33 হচ্ছে কি ছোট। তাহলে আমরা লিখতে পারি কি, ফিনিশিং লাইনটা কি দিতে পারি, সুতরাং KIP is greater than KSP, অতএব mn3 দ্রবণ T অদক্ষিপ্ত হবে। অতএব mn3 দ্রবণ T অদক্ষিপ্ত হবে। আশা করি প্রত্যেকে এই ম্যাপ বুঝতে পেরেছে। তাও আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, সবাই একটু দেখার চেষ্টা করি ঠিকঠাক ভাবে। আচ্ছা, প্রশ্নটা কি বলছে, A ও B পাত্রের মিশ্রণ থেকে MY3 অদক্ষিপ্ত হবে কিনা। আচ্ছা, তাহলে অদক্ষেপণের ম্যাথের জন্য কি শিখাইছিলাম, যার KSP দেয়া থাকবে, এই যে যার KSP দেয়া আছে তাকে বিয়োজিত করতে হবে। MY3 কে বিয়োজিত করলাম, আয়ন দুইটা পাইলাম। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপর দুটি আয়নের ঘনমাত্রা বের করতে হবে কোন সূত্রের সাহায্যে, V1S1 V2S2 সাহায্যে S2 মানটা বের করতে হবে। V1 মানে কি প্রাথমিক আয়তন, S1 মানে প্রাথমিক ঘনমাত্রা, আর V2 মানে হচ্ছে মিশ্রণের মোট আয়তন। এখন ভাই আমাদের টার্গেট কি, M3 এর ঘনমাত্রা আমরা বের করব, মানে এই S2টাই হচ্ছে M3 এর ঘনমাত্রাকে নির্দেশ করছে। এখন কথা হচ্ছে এই M3 এর প্রাথমিক আয়তন কত, তাহলে M3 এর প্রাথমিক দ্রবণটা হবে তার প্রাথমিক আয়তন। তাহলে দেখো তো MY3 উৎপন্ন করছে ঠিক আছে, কিন্তু এই Mটা আসছে কোথা থেকে, Mটা আসছে MN3 থেকে। এই MN3 এর জন্য প্রাথমিক আয়তন কত, 150, তার জন্য V1 এর মান 150, S1 এর মান tan ইনভার্স 3, আর V2 মানে কি শিখেছিলাম, মিশ্রণের মোট আয়তন 150, এই যে 100, তাহলে টোটাল যোগ করলে কত 250,
মানগুলো বসাই দিছি, এখানে একটা ঘনমাত্রা পাইছি, যেই ঘনমাত্রাটা নির্দেশ করতেছে কাকে, m3 প্লাস এর ঘনমাত্রা। সিমিলারলি তাহলে আরেকটা এর রয়ে গেছে এই y মাইনাস এর ঘনমাত্রাটা বের করতে হবে। বুঝতে হবে y থেকে আসছে করতে গিয়ে y টা আসছে করতে গিয়ে xy থেকে আসছে, তাহলে xy যমনের আয়তনটা তার প্রাথমিক আয়তন, ঘনমাত্রাটা তার প্রাথমিক ঘনমাত্রা। তাহলে এই y মাইনাসের জন্য v1 হচ্ছে 100, s1 হচ্ছে কত tan ইনভার্স 2, আর v2 কত দেখো না, এদিক থেকে 100 এদিক থেকে 150, তাহলে কত 250। তাহলে এখানেও আমরা যে s2 মানটা পাইছি, এখানেও যে আমরা যে s2 মানটা পাইছি, এই s2 মানটা নির্দেশ কোনটা থেকে y মাইনাস k। তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা y মাইনাস এর ঘনমাত্রাটা এখানে আছে, m3 প্লাস এর ঘনমাত্রাটা পূর্বের পেজ থেকে এখানে এনে লিখছি যাতে আমরা বুঝতে পারি মতো। এরপর কি KIP সূত্র কি, মোলার আয়নের ঘনমাত্রার গুণফল। দেখো m3 প্লাস বসাই দিছি ঘনমাত্রার মধ্যে, y মাইনাস এর সামনে শক ছিল 3, 3টা কি হয়ে গেছে পাওয়ার, এই m3 প্লাস এর মান জেনে গেছি বসাইলাম, y মাইনাস এর মান জেনে গেছি বসাইলাম, ক্যালকুলেশন করছি এই মানটা চলে আসছে। এখন এই মানটা KIP এর মান, KIP এর মানের সাথে প্রশ্ন প্রদত্ত KSP এর মান তুলনা করছি, দেখতে পাচ্ছি এটা tan ইনভার্স 11 আর এটা tan ইনভার্স 33, তাহলে বুঝতে পারতেছি tan ইনভার্স 11 হচ্ছে বড়, অতএব KIP ইজ গ্রেটার দ্যান কি KSP। এজন্য আমরা লিখতে পারি কি mn3 এর মানটি অধিকৃত হবে। এটাই ছিল অধিক্ষেপণের ম্যাথ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো, কারো কোথাও সমস্যা থাকলে একটু কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, অনেকে খুব সুন্দর আনসার করছো, অনেকে সুন্দর করে কমেন্ট করতেছো, মাশাআল্লাহ। চালাই যাও, তোমরা একটু জাস্ট ধৈর্য নিয়ে ক্লাসটা করলে ইনশাআল্লাহ পুরো এক সেট কোশ্চেন কমন পাচ্ছ পরীক্ষার জন্য। 26 27 প্রত্যেকেই কমন পাবা। 26 পাওয়া বোর্ড এক্সামে, 27 যদি বার্ষিক পরীক্ষা থাকে তাহলে বার্ষিক পরীক্ষা কমন পেয়ে যাও ইনশাআল্লাহ। দেখো ক্যালকুলেটরে করে দেখো আনসারটা ঠিকঠাক আছে কিনা, সবাই একটু করে দেখো। ক্যালকুলেটরে করে দেখো, হ্যান্ড ক্যালকুলেশন তো করবা অবশ্যই, সাথে ক্যালকুলেটর করার চেষ্টা করবা। আশা করি প্রত্যেকে ক্লাসটা এনজয় করবা। যাই হোক, এর পরবর্তীতে আরেকটা কোশ্চেন আছে। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে ক্লাস, তো তোমাদের উপর বেশি প্রেসার দিতে চাচ্ছি না। তো আমাদের লাইভ ক্লাসের রুটিনটা আমি তোমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপে জানাই দিব। তো আমাদের লাইভ ক্লাস হচ্ছে কখন হবে, কয়টা বাজে হবে, তো আমরা সবকিছু আমাদের গ্রুপে আপ টু ডেট সবকিছু জানাই দিব। যারা তুলতে চাও, তুলে নিতে চাও, সুন্দর করে তুলে নাও। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাই দিবা এই কোর্সটা সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি এবং সম্পূর্ণ অনলাইনে হবে। আমাদের টাইমটা মেবি রাতের দিকে হওয়ার চান্স সবচেয়ে বেশি, 8টা 9টার দিকে। তোমাদেরকে রসায়ন প্রথম পত্র 26 এবং 27 ব্যাচের জন্য সম্পূর্ণ ফ্রি কোর্স এটা। তোমরা তোমাদের বন্ধু বান্ধবী স্কুলের কলেজে যারা আছে প্রত্যেককে জানাই দিবা, তারাও যাতে এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে মতো, এটাই হচ্ছে তোমাদের নিকট আমার আহ্বান। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাস এতটুকুই। তবে আরেকটা কথা বলে ফেলি, আমরা কিন্তু নেক্সট ক্লাস সময়ন প্রভাবের ম্যাথ দিয়ে ম্যাথটা স্টার্ট করব। আমরা কিন্তু এখনো সিকিউটা শেষ করে নেই। আজকে যেহেতু প্রথম লাইভ ক্লাস, তার জন্য তোমাদের উপর প্রেসার দিচ্ছি না। আমরা একটু গুছানোর প্রক্রিয়ায় আমাদের লাইভ ক্লাসগুলো চালু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এতটুকু। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এতটুকু আশা ব্যক্ত রেখে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। ঠিক আছে।